প্রিয় দর্শক, আমি ধারাবাহিকভাবে কথা বলছি আমাদের চলচ্চিত্রের নেক্সট সুপারস্টার কে। নায়কদের নিয়ে কথা বলছিলাম, আজকে কথা বলবো নায়িকাদের নিয়ে। নায়িকা সারা বিশ্বেই নায়কদের পরেই নায়করাই ডমিনেট করে ইন্ডাস্ট্রি, সেটা টম ক্রুজ হোক, সেটা শাহরুখ খান হোক, কিংবা যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো অভিনেতাই আসলে মূল কারিগর হিসেবে থাকে। এটা পুরুষ শাসিত সমাজ, পুরুষতান্ত্রিক মনস্তত্ত্ব, আমাদের দর্শকদের চাহিদা, যাই বলেন, কামনা বাসনা বা সেই কাম ক্রোধের জায়গায় আমরা আসলে নারীকেই পরের ধাপে ভাবি। এটা অমূলক, অন্যায়, এগুলো কিছু বলা যাবে না। কিন্তু তারপরও আমাদের দেশে খুব বেশি যে নায়িকা কেন্দ্রিক ছবি হয়েছে তা না, কিন্তু নায়কদের পাশাপাশি প্রধান চরিত্রে যে নায়িকা বলা হয়, সেই জায়গা থেকে কয়েকজন প্রসঙ্গে আমি আজকে কথা তুলতে চাই। নুসরাত ফারিয়া। কমার্শিয়াল ফিল্মে নুসরাত ফারিয়ার অবদান, নুসরাত ফারিয়ার চেষ্টা আমি স্যালুট জানাই। তার অভিনয়, তার নানান রকম কমিক সেন্স, তার উইটি অন স্ক্রিন হয়তো 100% না, আমার কাছে মনে হয় না, কিন্তু তিনি পুরোপুরি বাণিজ্যিক অ্যাপিয়ার নিয়ে স্ক্রিনে আসেন। আমাদের বিভিন্ন জনরার ছবি করতে হয়, নুসরাত ফারিয়াকে দিয়ে অবশ্যই খুবই মেথড অ্যাক্টিং বা খুবই চারণ অভিনয় আমরা প্রত্যাশা করি না। পরিচালক যদি সেটা করেও থাকেন, করতেও চান, সেটি হয়তো ভুল ব্যঞ্জনায় পরিণত হবে। কিন্তু নুসরাত ফারিয়া আমাদের কমার্শিয়াল ফিল্মে একটা দারুণ সম্ভাবনার নাম। অনেকগুলো ছবি করেছেন, এখনও জ্বলে উঠতে পারেননি, কিন্তু আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার যে লেগে থাকার প্রত্যয়, তার যে রিজেকশনকে আত্মস্থ করে আবার সামনে এগিয়ে যাওয়ার যে মনোবৃত্তি, নুসরাত ফারিয়াকে দেখে তা অনেকে শেখেন। আমি তাই হিরোইন ক্যাটাগরিতে আমাদের বাংলাদেশি নায়িকার এই নানান রকম অনুপস্থিতি বা খরা যেভাবে বলি না কেন, সেই জায়গায় নুসরাত ফারিয়ার নাম দারুণভাবে আসবে কমার্শিয়াল ছবিতে। পরিমণি। পরিমণি বারবারই বলা হয় যে ওর সুন্দরী রূপ বা ওর রূপে গুণে যেমনটা অ্যাপিয়ার করে, সেই তুলনায় অভিনয়ে আসতে পারে না ফোকাসে, কিন্তু অভিনেতা হিসাবে পরিমণি কিন্তু দারুণ। সেটি আমরা স্বপ্নজালে টের পেয়েছি, গিয়াসউদ্দিন সেলিম বিহাইন্ড দ্য সিনে কাজ করেছেন বলে। একই সাথে মা অরণ্যায়নের মা ছবিতেও দারুণ কিছু কাজ দেখিয়েছেন, কিন্তু একটি ছবি মূলত অনেক কিছুর জন্য হয়ে আসে। এরপরও আমি বিশ্বাস করি প্রত্যেক অভিনেতা, অভিনেত্রী বা শিল্পী জীবনে ব্যক্তি জীবন, যে ব্যক্তি ইমেজ যে অনেক বড় কারণ হয়ে দাঁড়ায়, সেটি কিন্তু পর্দায় বা দর্শকদের মনে একটা প্রভাব ফেলে। আপনারা নায়ক নায়িকা বা যারা শোবিজে কাজ করেন, তারা হয়তো এটিকে বিশ্বাস করতে চাইবেন না। ইভেন আমার এই প্রসঙ্গ নিয়ে একজন অভিনেত্রী বেশ আপত্তি জানিয়েছিলেন যে আপনি এভাবে বলতে পারেন না যে ব্যক্তি জীবনের ইমেজ কখনো অভিনয় জীবনকে আঘাত করে। কিন্তু সত্যিকার অর্থে আপনি নিজে একজন সাধারণ দর্শক হিসেবে ভেবে দেখেন, ধরেন যে ও একটা দুর্নীতিগ্রস্ত বা ও কাউকে খুনটুন করে জেলে আসলো, বা ও একটা রেপ কেসের আসামি, সেই আসামি জেল টেল খেটে বা পালিয়ে হঠাৎ করে নায়কের অভিনয় করা শুরু করলো। আপনি কি তাকে সমাজের নায়ক হিসাবে মেনে নিতে পারবেন কি না? আমি একটু অ্যাবস্ট্রাক্ট নিয়মে, অ্যাবস্ট্রাক্ট ভঙ্গিতে আমি কথাগুলো বললাম। আমি বাস্তব উদাহরণ দিয়েও বলতে পারি। গ্যাংস্টারের হিরোর কথা মনে আছে আপনার? অর্থাৎ কাঙ্গনা রানাওয়াতের যে হিরো ছিল গ্যাংস্টার মুভিতে, সেই হিরো তার কাজের মহিলার সাথে রেপ কেসের একটি মামলায় জেল খাটছে। তিনি জেল থেকে বেরিয়ে তার ক্যারিয়ার কোথায় দাঁড়াবে তাকে আমরা যে ভুলেই গেছি, এটি কি আপনার মনে হয় না? অর্থাৎ বিশ্বাসযোগ্যতা যখন হারাবে আপনার। সঞ্জয় দত্ত কিন্তু বিশ্বাসযোগ্যতা হারায়নি। সঞ্জয় দত্ত আউটস্পোকার ছিল, সে ড্রাগ নিত, সে একটা বড় ধরনের গ্যাংস্টারদের পাল্লায় পড়ে গিয়েছিল, এগুলো সবই প্রকাশিত এবং সেগুলো সব কিছু কনফেস করেছে, তাই তাকে সেই ইমেজে মানুষ গ্রহণ করেছে। কিন্তু সবাই আবার সঞ্জয় দত্তও না। তাই কথার পিঠে অনেক কথা উঠবে। আমি পরিমণি প্রসঙ্গে আসছিলাম যে ব্যক্তি জীবন নানানভাবে যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন তার ক্যারিয়ার, তার স্ক্রিন ইমেজ তৈরি করতে কষ্ট হয়। নিশ্চয়ই সেই চ্যালেঞ্জ পরিমণি নেবে। তবে শরীফুল রাজের সাথে বিচ্ছেদের পর গত 1-2 বছর তার যে মানবিক সংগ্রাম দেখেছে, পরিমণির কমেন্ট বক্সে দেখবেন তাকে আর গালাগালি করে না, বা গালাগালির রেফারেন্স অনেক কমে এসছে, রেশিও অনেক কমে এসছে। এগুলো কিন্তু ব্যক্তি জীবনকে প্রভাবিত করে।
আমি মনে করি পরিমণি শুধুমাত্র অভিনয়ের প্রতি যদি মনোযোগ দেয় অবশ্যই দারুণ কিছু করবে। এটি একেবারে শীর্ষ তারকা হিসাবে সিরিয়াল না, আমি র্যান্ডমলি বলছি। বিদ্যা সিনহা মিম, বিদ্যা সিনহা মিম প্রসঙ্গে শুধু একটুকু বলি, খুবই ক্যালকুলেটিভ। কিছুদিন আগে আশাদ আদনান ভাইও বললেন যে খুবই হিসেব করে চলে, এবং হিসেব করার ক্ষেত্রে আসলে যখন আপনি ভাববেন যে মেয়েটি খুব হিসেবি, খুব ক্যালকুলেটিভ, হাসে খুব পরিমাপ করে, কাঁদে খুব পরিমাপ করে, কথা বলে খুব পরিমাপ করে, তখন আপনার কাছে সেই রোবোটিক মন থেকে মানবিক মনে ভালো লাগার ক্ষেত্রে একটু ব্যত্যয় ঘটবে। বিদ্যা সিনহা মিমের ক্ষেত্রে সেটি হয়েছে, এবং একটি না বেশ কিছু ভুল প্রোপাগান্ডা বিদ্যা সিনহা মিম প্রসঙ্গে গণমাধ্যমে ছড়িয়েছে যে ও খুব টাকা নিয়ে বার্গেন করে, 10 লাখ 15 লাখ হাঁকায় এবং তার নিচে ছবি করতে চায় না। নানানভাবে বলা হয় বা ব্যাখ্যাতীতভাবে বলার চেষ্টা করা হয় বিদ্যা সিনহা মিম একটু টাকার প্রতি লোভ বেশি। এইসব প্রোপাগান্ডা, এইসব মিডিয়ার নানান রকম প্রশ্ন, সেটা হাসতে হাসতে হোক, কথা বলতে বলতে হোক, সেটি বিদ্যা সিনহা মিমের ইমেজ বা ক্যারিয়ারে একটা বড় প্রভাব ফেলে। কিন্তু অভিনেতা হিসাবে মিম অসাধারণ, এবং আমি মনে করি এই সব বিষয়গুলো যদি সে কোনোভাবে অন্য খাতে নিয়ে যেতে পারে, ব্যক্তি ইমেজ কিভাবে কোথায় গড়াবে সেটি আসলে তার নিজস্ব ব্যাপার। কেউ যদি বলে যে আমি খুব রকচটা, আমি খুব বাজে ব্যবহার করি, এটা যদি আমার সমাজে আমাকে নিয়ে 10 জন মানুষ জেনে যায়, তখন আমাকে আসলে সেই ইমেজটা ক্রিয়েট করতে হবে যে না, আমি এরকম না। সুতরাং আমি মনে করি যে এই ইমেজগত পরিবর্তন খুব বেশি জরুরি। এবার আসি বুবলি প্রসঙ্গে বলতে হয় যে বুবলি অভিনয়ে যখন অনস্ক্রিন থাকেন তখন সত্যিকার অর্থেই দারুণ অভিনয় করার চেষ্টা করেন। আমি বলছি অভিনয় করার চেষ্টা করেন, অর্থাৎ দেখেন জয়া আহসান বা বাঁধনের আমি যদি বলি, বা জয়া আহসান অনস্ক্রিনে যখন জয়া আহসান থাকেন তখন কিন্তু মনে হয় না তিনি অভিনয় করছেন, কিন্তু বুবলি মনে হয় তিনি দারুণ অভিনয় করার চেষ্টা করছেন। অবশ্যই তিনি তার চেষ্টা, তার এই অধ্যাবসায় একটা দারুণ মাপকাঠিতে পরিণত হয়েছে। আপনি দেখেন যে শাকিব খানের সাথে কাজ করেছে, এর পরবর্তী কোনো নায়িকা কিন্তু আর নিজ পায়ে দাঁড়াতে পারেনি। সেটা অনেকেই, মানে 2-3 জন নামই কথা বলবো, কিংবা অপু বিশ্বাসের কথা তো বলাই যায়। বুবলি যেভাবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করেছেন তা অসাধারণ। দেখুন, আমি বুবলিকে ক্ল্যারিফাই করি এভাবে যে শাকিব খান অর্থাৎ শাকিব খানের সাথে জুটি ভেঙে একটা সলো ক্যারিয়ার দাঁড় করানো কিন্তু খুবই কঠিন। সেই কঠিন কাজটি দারুণ চ্যালেঞ্জ নিয়ে করেছেন, এবং অনেকের সাথে কাজ করেছেন, অনেক নতুন ডিরেক্টরের সাথে চ্যালেঞ্জ নিয়েছেন, অন্ধের মতো বাজি লেগেছেন, ব্ল্যাঙ্ক কার্ড দেয়া যেটা বলি আমরা, সেই কাজটি করেছেন, এবং সেই কাজটি করতে যে সেই অধ্যবসায়ের জায়গায় যে তিনি সফল হয়েছেন তার প্রমাণ যে টলিউড ইন্ডাস্ট্রিতে এখন কাজ করছেন। আমি মনে করি যে চলচ্চিত্রে এই যে লেগে থাকা এবং দর্শকদের সাথে তার যে ইন্টারাকশন, এবং সেটা 2 ভাগে বিভক্ত। আমি বুবলির ক্ষেত্রে এটা বলি যে তাকে এক ধরনের নেতিবাচক কমেন্ট পেতেই হবে যতদিন অপু বিশ্বাস ভার্সেস বুবলি চলতে থাকবে। আমাদের এই ইন্ডাস্ট্রি কোনো না কোনোভাবে বা দর্শকরা কোনো না কোনোভাবে কারো দলভুক্ত হতে ভালোবাসে। কেউ সাদা দলে থাকলে কালোকে একটু খাটো করতে ভালোবাসে, কেউ কালো দলে থাকলে তখন সাদাকে খাটো করতে ভালোবাসে। সাদা কালো যে একসাথে চলতে পারে বা সাদা কালো মিশ্রণে যে একটা জামা, একটা ঘর তৈরি হতে পারে, এটা আবার কেউ বিশ্বাস করে না। এটা প্রত্যেক ক্ষেত্রে, আমাদের রাজনীতির ক্ষেত্রেও দেখবেন যে সম অবস্থান আমরা সেই কালচারে না। কেউ আওয়ামী লীগ করলে তাকে ভাবতেই হবে, বলতে হবে যে বিএনপিকে গালাগাল করতে হবে। কেউ বিএনপি করলে তার মনোবৃত্তি থাকে যে আওয়ামী লীগের যে কোনোভাবে হেয় করতে হবে। তো এই জায়গা থেকে ব্যাপারটা ওই রকম পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। শাকিব খান, বুবলি এবং অপু বিশ্বাস একে অপরকে গোত্র বিভক্ত হয়ে যে একজন আরেকজনকে হেয় করছে, সেটা কমেন্ট বক্সে আমরা দর্শকদের মতামত পড়লেই সেটা বুঝতে পারি। সো এই জায়গা থেকে বেরিয়ে আসাটা বুবলির জন্য সবচেয়ে কঠিন। আমি মনে করি এই জায়গা থেকে সহসা বুবলি বেরিয়ে আসতে পারবে না। তবে একাধারে যদি ভালো নির্মাতার কাজ পায় এবং সেই জায়গা থেকে যদি দর্শকরা তাকে গ্রহণ করে, দর্শক গ্রহণ বা বর্জনের বিষয়টাও এসব ক্ষেত্রে অনেক ধরনের প্রভাব ফেলে। কারণ একটা নায়িকা বা একজন নায়কের হয়ে যখন
বারবার বুলিং করা হয় যে অমুকের ছবি দেখবেন না, অমুক তো সাকিবের ঘর ভেঙেছে, অমুক তো অপুকে দেখতে পারে না, অপু আবার তাকে নিয়ে বলতে শুরু করবে। সো এই জায়গা থেকে মনে করি যে চ্যালেঞ্জটা বুবলির জন্য অনেক বেশি। শেষ করব পূজাচেরিকে নিয়ে। পূজাচেরির একটা দারুণ সম্ভাবনা ছিল যখন সে একটা ট্র্যাকের ভেতরে ছিল। হঠাৎ করেই পূজা যখন শাকিব খানের নায়িকা হলেন এবং একটা অসম স্ক্রিনিং দেখা গেল, অর্থাৎ স্ক্রিনেও তাদের মানাচ্ছিল না, সেটা নিয়ে অনেক রকম কথা উঠেছে। বা আমার কাছে মনে হয়েছে যে গলুই ছবিটা একেবারেই আনফিট কাস্টিং। শাকিবের সাথে কোনোভাবেই মনে হয়নি যে পূজাচেরিকে কাস্ট করা যেতে পারে। অ্যানিওয়ে, তারপরও সুপারস্টারের সাথে কে না কাজ করতে চায়, কিন্তু আবারও ব্যাকফুটে গেলেন পূজাচেরি, আবারও জাজ মাল্টিমিডিয়ায় কাজ শুরু করলেন। সো এই জায়গায় বিশ্বাসযোগ্যতার যে জায়গাটা, অর্থাৎ একটা রেসের ভিতরে যে ছিলেন, যে রেস ট্র্যাক থেকে বেরিয়ে একটু অন্য জায়গায় যখন একটু দৌড়াতে শুরু করলেন, তখন দর্শকরা বিভ্রান্ত হলেন এবং সেই বিভ্রান্তির পর্যায় থেকে পূজাকে বেরিয়ে আসতে হবে তার নতুন ছবি দিয়েই। সেই ছবিগুলোর খবর আমরা এখনও জানি না। নিশ্চয়ই পূজা বুদ্ধিমতী মেয়ে, অবশ্যই সেই খোঁজগুলো করবেন। আমি এই 5 জন নামে জয়া আহসান, বাঁধন বা অন্যদের রাখিনি, কারণ তারা তাদের এক অনন্য জায়গায় পৌঁছে গেছেন। তাদের আসলে বিয়ন্ড দ্য বর্ডার বা একেবারে আউট অফ দ্য বক্স কিছু কাজ করার সময় এসছে। জয়াকে আমি সবার আগে এগিয়ে রাখি একজন অভিনেত্রী হিসাবে। আমি বলি যে সুচিত্রা সেনের পর বাংলাদেশে বা ওপার বাংলা সুচিত্রা সেন আমাদের দেশে সেই রকম একটা পর্যায়ে হাঁটার জন্য যে চেষ্টাটা, সুচিত্রা সেন কেউ হতে পারবে না, এটা অবধারিত। কিন্তু থাকে না যে সুচিত্রা সেনের বিষয়টা কী ছিল, যে সুচিত্রা যার ছবি করেন সেই পরিচালকের প্রেমিকা হয়ে যান, সেটা বাস্তবে হোক না হোক তা নিয়ে গুঞ্জন রটে। জয়ার ঘটনাটাও তাই। জয়া যার ছবি করেন সেই পরিচালক, সেই প্রোডাকশনের মোহনীয় একটা মেয়ে হয়ে যায়, সেই পরিচালকের প্রেমিকা হিসেবে গুঞ্জন রটে। তো এটা আসলে একটা নায়িকা সুলভ, মধুবালা থেকে শুরু করে এ ধরনের কিছু ফেনোমেনা ক্যারেক্টার থাকে, সেই ফেনোমেনা ক্যারেক্টারের ভেতরে আসলে জয়া আহসান গিয়েছেন। তাই বাংলাদেশি চলচ্চিত্রে জয়া আহসানের পর বা সমকালীন যে অভিনেত্রী, তাদের ক্ষেত্রে আমি এই কজনের নাম বললাম। আপনারা কাকে নিয়ে কেমন ভাবেন, কাকে এগিয়ে রাখেন, সেটি আপনার মতামতে শুনব এবং সেই মতামত শোনার জন্যই মূলত এই মনোনয়ন বা এ ধরনের আলোচনা আমি সাদাশীতে কথা আনলাম। নামগুলো আবারও বলি: বুবলি, পূজাচেরি, নুসরাত ফারিয়া, বিদ্যাসিনা মিম এবং পরিমণি। আপনার কাকে ভালো লাগে, কেন ভালো লাগে, কাকে মনে করেন যে বাংলাদেশি চলচ্চিত্রে যদি সে গভীর মনোনিবেশ করে, একনিষ্ঠভাবে কাজ করে, তবে বাংলাদেশি চলচ্চিত্রে অবধারিত নাম হতে পারেন তিনি। সব ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে কাছে থাকবেন। আল্লাহ হাফেজ।